গণঅভ্যুত্থানে নিহত আহতদের নামে অনেক মামলার বাদী ভুয়া, ব্যক্তিগত শত্রুতার মামলা বাণিজ্যের অভিযোগ। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5ই আগস্ট। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না। আমার নামে মামলা হবে এটা আমার বিশ্বাস আনে প্রথমে। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন জামায়াতের আমির। মৌলিক সংস্কারের পরই নির্বাচন। রংপুরের 33 আসনে প্রার্থী ঘোষণা। যারা দৃশ্যমান সংস্কারের আগে নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য ভিন্ন বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের দাবি অযৌক্তিক। ভয়ের সংস্কৃতি নয়, গড়তে হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ। জুলাই পদযাত্রায় বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ। সীমান্ত হত্যা বন্ধে প্রত্যয়। মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মবের পেছনে 2 ভাইয়ের দ্বন্দ্ব। ব্রিফিংয়ে র্যাব। প্রতিশোধ নিতে ভিডিও ছড়ায় মূল আসামি পরাণ। মূলত 2 ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে। 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন। আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুমাইয়া রাত্রি। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত নিহতদের নামে অনেক মামলায় ভুয়া বাতি রয়েছে। এসব মামলা মূলত করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে। অনেকে আবার মামলা বাণিজ্যও করছেন। এমনকি নিজের সন্তানকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর ঘটনাও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। যাত্রাবাড়ি এলাকায় জুলাই আন্দোলনে নিহত ও হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকার সহিংসতায় মামলাও হয়েছে বেশি। 5 আগস্ট দুপুর 2টায় যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহিন। মামলার এজাহারে বলা হয়েছে তিনি একজন গাড়ি চালক। শাহিনকে হত্যার অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়, যেখানে 34 নম্বর আসামি তহিদুল ইসলাম, যিনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু আজকে এত মাস হয়ে গেল, আমি কোর্টে কেন হাজিরা দিব যে মামলায় আমি জড়িত না? তিনি অভিযোগ করেছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই মামলার সূত্রপাত। ঘটনার সময় তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। একটা বিজনেস ট্রিপে সাংহাইতে ছিলাম, তখন 4th, 5th and 6th আগস্ট। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5ই আগস্ট। বিভিন্ন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য সেটারই একটা পরিকল্পনা এটা। যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জানান মামলাটি আদালত থেকে এসেছে। তদন্তকারী কর্মকর্তা যদি কোনো আসামির বিরুদ্ধে তার অপরাধের বিষয়ে প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগপত্র দাখিল হবে। আর যদি কোনো কারণে কোনো আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা জানাতে পারেন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মহিউদ্দিন। এ ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ভুয়া, আরেকটি মামলা করেছেন আপন ভাই। থেমে আছে আপন ভাইয়ের মামলার তদন্ত। মামলাটার বাদী আমরা খুঁজে পাই না, মামলাটা ভুয়া, আমরা মামলাটা বাতিল করার জন্য উনি কয় কর্মু ঠিক আছে। তো উনি আমার একটা কথা বলছে যে আপনার মামলাটা আমি রানিং করে দিব, এই মামলাটা বাতিল করে দিব। কিন্তু আজ পর্যন্ত এই মামলার কোনো আমরা এই তো মামলা প্রায় তো 7 মাস হয়ে যাইতেছে। টাঙ্গাইলে এরকম হয়রানিমূলক একটি মামলায় অনেক নিরীহ লোকদের আসামি করা হয়েছে। সাবেক ফুটবলার কাজী এনামুল হক ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। একটি হত্যা চেষ্টার মামলার আসামি করা হয়েছে তাকে। মোহাম্মদ আনোয়ার সাদত উজ্জ্বল একজন ব্যবসায়ী। জুলাইয়ে তিনি ভারতে ছিলেন, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। দুজনেই বাদীকে চিনেন না। আমি এটা বিশ্বাসও করি না যে আমি তো 3 বছর যাবৎ ঘরের বাইরেই যাই না। ঢাকা গেলে গাড়ি ঘরের ভিতর থেকে গাড়ি ওইটা ডাক্তার কাছে যাই। আমি রিস্ক করার 7 দিন থেকে দেখে ডাক্তার দেখে
আমার ওয়াইফও এরকমই অসুস্থ, যার কারণে আমি বিশ্বাসই করি নাই যে আমার নামে, আমি তো এরকম কারোর সাথে খারাপ কিছু করি নাই, আমার নামে মামলা কি মামলা হইব কেমনে? আমি তো কোনো আন্দোলনের সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হইব এটা আমার বিশ্বাস হয় না প্রথমে। তদন্ত করে নিরপরাধ মানুষকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হবে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যক্তিগত শত্রুতা বসে যেন আসলে কাউকে যেন হয়রানি না করা হয়, এটা মানে যিনি মামলা করছেন তারও একটি দায়িত্ব। আর আমরা আমাদের দিক থেকে পেশাগত যে দায়িত্ব রয়েছে সেটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বের করা যে আসলে প্রকৃত অর্থে ঘটনাটা কী এবং প্রকৃত অর্থে আসলে কারা কারা এটির সাথে সম্পৃক্ত, সেটি আমাদের যে পেশাগত দায়িত্ব সেটি যেন সকলে যথাযথভাবে পালন করে সেজন্য আমরা তৎপর রয়েছি, সচেষ্ট রয়েছি। মূল অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে সরকার, জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এখানে যে সকল আসামি থাকে যারা নিরপরাধ অথবা ভুলক্রমে আসামি হয়েছে অথবা অসৎ উদ্দেশ্যে আসামি হয়েছে, তাদের কিছু আইনগত জটিলতায় পড়তে হয়। এরকম আমরা দেখেছি সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে মিথ্যা মামলা এবং মিথ্যা আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা বাদ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছে। সারা দেশে মামলা বাণিজ্য ও ভুয়া মামলার অসংখ্য গল্প রয়েছে। মানুষকে হয়রানি করার চক্রগুলো সক্রিয়। জাহিদ হাসান, এখন, ঢাকা। হয়রানি ও মামলা বাণিজ্যের গভীরে তথ্য জানতে চোখ রাখুন এখন টেলিভিশনে, আজ রাত 10টায়। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন আদায়ের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রংপুর বিভাগীয় মহাসমাবেশে এই ঘোষণা দেন তিনি। নির্বাচনে কোনো প্রশাসনিক কু ও কালো টাকার খেলা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। এ সময় মব কালচার নিয়ে জামায়াতের আমির জানান, তার দল মব সমর্থন করে না। বলেন, অপরাধের বিচার করার দায়িত্ব বিচার বিভাগের, জনগণের না। দেশের জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না উল্লেখ করে ফ্যাসিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির। এর আগে বিভাগীয় মহাসমাবেশ থেকে আগামী সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জামাত। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। বিএনপির নাম ভাঙিয়ে দলের কেউ অপকর্মের সাথে যুক্ত হলে তাদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে থাকবে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নানা অভিযোগে 4 থেকে 5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বনানীতে হোটেল হামলায় জড়িত থাকার যুবদল নেতা মনিরকেও বহিষ্কার করার কথা উল্লেখ করে তিনি বলেন, দলের নামে যারা দুর্বৃত্তায়ন করছে তাদের ছাড় দেওয়া হবে না। সংবিধানে সংযোজন বিয়োজন হবে, তবে একেবারে এটিকে ছুঁড়ে ফেলে দেওয়া সমাধান নয় বলে মন্তব্য করেন বিএনপির নেতা। আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু একটি নির্বাচন ছিল না, মূলে ছিল সবার জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। মুসলিম লীগের ন্যায় আওয়ামী লীগের রাজনীতির আর ফিরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এই সমাবেশে আরও বলেন,
এনবিআরে আন্দোলন করা আমলারা দুর্নীতিগ্রস্ত। তারা দুর্নীতির সঙ্গে যুক্ত বলেই বিশৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে। এখনও গুরুত্বপূর্ণ দপ্তরে আওয়ামী লীগের লোকেরা বহাল রয়েছে। আরও বলেন, বিগত সরকারের আমলে বিতর্কিত নির্বাচন শুধুমাত্র সিএসি নুরুল হুদা কিংবা হাবিবুল আওয়ালি নয়, বাকিদেরও বিচারের আওতায় আনতে হবে। সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, সংস্কার এবং বিচার একটা চলমান প্রক্রিয়া। যারা বলেছেন দৃশ্যমান সংস্কারের আগে নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন। স্থানীয় নির্বাচন চাওয়া হচ্ছে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। মানুষের একমাত্র চাওয়া নির্বাচন। সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন। 14,000 টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশে ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ। এই যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই, এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করার অঙ্গীকার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উন্নয়নের ছোঁয়া যেন সমানভাবে প্রান্তিক জেলা ঠাকুরগাঁও পায়, সেটাও নিশ্চিত করতে চায় এনসিপি। ঠাকুরগাঁয়ে জুলাই পদযাত্রার 4র্থ দিনে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবে নির্বাচন চাইছি, একইভাবে বিচার ও সংস্কার চাই। আমিরুল বাপ্পি জানাচ্ছেন বাকিটা। রংপুর বিভাগে 4 দিনের জুলাই পদযাত্রার শেষ দিনে ঠাকুরগাঁওয়ে এনসিপির নেতাকর্মীরা বেলা 12টা নাগাদ তাদের স্বাগত জানাতে ঢল নামে সমর্থকদের। 1 বছর আগে প্রান্তিক এ জেলা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল ছাত্র জনতা, সেটার প্রমাণ মেলে পথসভায়। সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্ত হত্যা যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল হাসিনা সরকারের আমলে। এনসিপি যে কোনো মূল্যে এই সীমান্ত হত্যা বন্ধ করতে চায় বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশে কোনো জেলা উন্নয়ন বঞ্চিত থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিত করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ অবহেলিত জেলাগুলো রয়েছে, সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। পথসভা শেষ করে ঠাকুরগাঁওয়েই জুম্মার নামাজ আদায় করেন এনসিপি নেতাকর্মীরা। নামাজ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যেভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে, একইভাবে বিচার ও সংস্কার হতে হবে। শহীদ আহতদের যেই বিচার এবং যেই সংস্কারের জন্য আমরা সারা বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য হচ্ছে, আমাদের এই নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে, অবশ্যই নির্বাচন হওয়া উচিত। টাইম ফ্রেম বেঁধে যেভাবে নির্বাচনের জন্য আমরা দাবি করছি, ঠিক একইভাবে আমরা সংস্কারটা চাচ্ছি, একইভাবে আমরা বিচারটা চাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে যেন একটা সবার গ্রহণযোগ্য একটি গণতন্ত্রের উত্তরণের পথের দিকে আমরা যেতে পারি। এর আগে পঞ্চগড়ের আটোয়ারিতে দলীয় কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম সহ অন্য নেতারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি যে কোনো ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। জাতীয় নাগরিক পার্টি হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায়। আমিরুল বাপ্পি, এখন। 1 বছর পেরিয়ে গেলেও জুলাই শহীদদের মর্যাদা পাননি মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের বাসিন্দা নূর হোসেন। মেলেনি সরকারি কোনো অনুদানও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবার। পেশায় অটোচালক নূরের ঘরে এখনও চলছে শোক। দ্রুত এই শহীদের স্বীকৃতিসহ সকল সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তহিদুল তারেকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শহীদ রনি হোসেন ফ্যাসিবাদ উৎখাতে প্রাণ দিয়েছেন জুলাই আন্দোলনে। 19 জুলাই মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে পুলিশের গুলি রনির বুক ফুটো করে বের হয়ে যায়। সেই শোক থেকে এখনো বের হতে পারেনি তার পরিবার।
আমার নাতি রাত্রে আমরা খবর পাই না, একটা ছেলে তার ছবি উঠে নিয়ে এসে আমার করে দেখাইছে যে রে চিনে না, বলে হ্যাঁ এটা আমার নাতি। আমার নাতির সরদি হাসপাতালে নিতে নিতে আমার নাতি মারা গেছে। 1 বছর পেরিয়ে গেলেও জুলাই যোদ্ধার স্বীকৃতি দূরের কথা, সরকারি কোনো অনুদানও পৌঁছায়নি পেশায় অটোচালক রনির জীর্ণ ঘরে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে তার পরিবার। আরেকজন আইসা আমারে বলছে ছেলে আমার রনিরে গুলি লাগছে, তারপরে সেরে বাংলা। সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। কোনো টাকা পয়সা দিতে সরকারের পক্ষ থেকে? না, সরকার কোনো টাকা পয়সা দেয় নাই। আমার স্বামীও নাই, আমার একটা ছেলে ছিল। এখন আপনার সংসার চলে কিভাবে? আমি বাসা বাড়ি কাজ করি। শুক্রবার দুপুরে বঞ্চিত এই শহীদের পরিবারকে দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির সভাপতি। বলেন, বাংলাদেশে জন্ম নেয়া রনির সকল স্বীকৃতি দিতে হবে। 1 বছর হয়ে যাওয়ার পরও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? তার ফ্যামিলির কাছে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো প্রকার আশার প্রয়োজন বোধ করেনি। এর জবাবটা ইন্টারিমকে দিতে হবে, সবাইকে দিতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে শহীদ রনির মায়ের কান্না, তার দাদির কান্না, তার বোনের কান্না আমরা দেখতে পাচ্ছি। এই আর এক ফোঁটা কান্না যাতে না ঝরে, ইন্টারিম অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। এর আগে শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর জিয়ারত করে মাসব্যাপী কার্যক্রমের সূচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জিয়ারত শেষে 1 বছরেও বেয়ারিশ শহীদদের লাশ পরিবারের কাছে ফিরিয়ে দিতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার তীব্র সমালোচনা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। আমরা এই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করব এবং তাকে আমরা স্পষ্টভাবে প্রশ্ন করব, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার তো এটা দায়িত্ব, একজন সুস্থ স্বাভাবিক মানুষ বা এবং পুলিশের ডিএমপি কমিশনার সহ হলো গিয়া পুলিশের আইজিপির সাথে আমরা কথা বলবো। একজন সুস্থ স্বাভাবিক মানুষও যদি এই ধরনের কোনো একটা দৃশ্য দেখে সে কার্যত ব্যবস্থা নিতে চাইবে, অথচ আপনারা যারা দায়িত্বে আছেন, একজন সাধারণ মানুষও তো এই জিনিসটা দেখলে হলো গিয়া তার চোখ দিয়ে কান্না চলে আসে, অথচ আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা কেন এই দায়িত্ব অবহেলা করছেন? বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি যে বিচার প্রক্রিয়ার মাঝে কোনো প্রকারই নেই। রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে। এই ধরনের কার্যক্রমকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, কালসাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক, যতই নতুন রূপ ধারণ করুক, কালসাপের নেচার সে ফনা তুলবে, সে ছবল দেবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ সহ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটি। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় মব তৈরির পেছনে 2 ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জের, আর এ থেকেই ভিডিও ছড়িয়ে দেয় মূল আসামি শাহপরান। ব্রিফিংয়ে র্যাব বলছে, 2 মাস আগে গ্রাম্য সালিশে জনসম্মুখে ছোট ভাই শাহপরানকে থাপ্পড় মারেন বড় ভাই ফজল, আর তারই প্রতিশোধ নিতেই এ কাণ্ড ঘটায় শাহপরান। আর জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। গত 26 জুন রাত 11:30 কুমিল্লার মুরাদনগরের বাহেরচর গ্রামের বাড়িতে একা থাকা অবস্থায় সুদের টাকা আদায়ের অজুহাতে ভুক্তভোগী এক নারীর ঘরে প্রবেশ করেন ফজর আলী। এর কিছুক্ষণ পরেই পূর্ব পরিকল্পিতভাবে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তার ছোট ভাই সহ আশপাশে অবস্থান করা আরও 8 থেকে 10 জন যুবক। পরে ভুক্তভোগী নারীকে করা হয় শারীরিক নির্যাতন, রেকর্ড করা হয় অশ্লীল ভিডিও। পরবর্তীতে সেই নির্যাতন করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। 10 দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল পরিকল্পনাকারী শাহপরানকে গতকাল রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 11। সংস্থাটি জানায়, ফজর আলীর ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিল। 2 ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গ্রাম্য সালিশে জনসম্মুখে অপমানিত হন শাহপরান। সেই ক্ষোভ থেকেই ভাইয়ের উপর প্রতিশোধ নিতে এ ঘটনা। মূলত 2 ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই 2 ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেটাই ছিল মূলত ঘটনা। এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি।
এদিন সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায় ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহপরান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। সে লক্ষ্যে আমরা র্যাব আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা। ২৬ জুন ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার আগে পর্যন্ত ঘটনার জানাজানি হয়নি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এখন সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে স্মরণীয় ও হৃদয় বিদারক দিন পবিত্র আশুরা। রোববার পুরান ঢাকার ইমামবাড়া থেকে বের হবে তাজিয়া মিছিল। তবে এর আগে থেকেই পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। এবারের আয়োজনে খুশি তারা। আর তাজিয়া মিছিল সহ অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে হোসেনি দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে স্মরণীয় ও হৃদয় বিদারক একটি দিন পবিত্র আশুরা। ৬১ হিজরির এই দিনেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭২ জন সহযোগী নিয়ে এজিদের ২২,০০০ সৈন্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে শাহাদাত বরণ করেন। এর মধ্য দিয়ে সত্য ও ন্যায়ের এক মহান আদর্শ স্থাপন করে গেছেন তিনি। পৃথিবীর ইতিহাসে অন্যতম নির্মম ঘটনার সাক্ষীও আশুরা। বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও আশুরার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। রোববার সকালে তাজিয়া মিছিল শুরু হবে। তবে এর আগে থেকেই পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। বাড়ছে ভিড়। নামাজ, জিয়ারত সহ ধর্মীয় কর্ম সম্পাদনাও করতে দেখা যায় তাদের। এবার তো খুবই ভালো, আমরা আসলাম, কি সুন্দর, কোনো ঝামেলা নাই। মেয়েদের মানতেই ছিল, মানতে বলতে বলছিলাম যে মেয়েরা জানি ভালো থাকে বা যদি মেয়েরা সুস্থ সবল থাকে আবার আসুন ফিরা, এই কারণে আসা। ইমামবাড়ার যে আনুষ্ঠানিকতা সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করতেছে। সর্বপ্রথম আমি হোসেন আল ইসলামের জন্য দোয়া করলাম, কারণ ওনার ফ্যামিলিটা আমাদের জন্য যা ত্যাগ করছে সেটা আমরা ভাষা বলতে পারবো না। হ্যাঁ, আশা করবো যে ওনারা যেন আওয়াল আখের আমাদের এভাবে সাহারা দিয়ে রাখে। যিনি নানার উন্নতির জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, আমরা সারা বছরে একটা দিন তাদেরকে স্মরণ করার জন্য ইমামবাড়ায় আসি। এবারের পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সহ অন্যান্য কর্মসূচির নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে খুশি দর্শনার্থীরা। অনেক প্রস্তুতি ভালো, প্রশাসনের দিক থেকেও ভালো এবং আমাদের মনের দিক থেকেও ভালো। আইন শৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা খুবই ভালো, প্রশংসাযোগ্য। দোয়া করলাম আল্লাহ ভালো রাখুক সবের, দেশের অবস্থা ভালো থাকুক। এটা আমার বাচ্চারা লয়েছে, এটা তো ভালো লাগছে, এবারে দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে। পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের ১০ মুহররমের তাজিয়া মিছিল সহ অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হোসেনি দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকে রাত্রে একটা আমাদের মিছিল আছে সন্ধ্যে ৭টা, আর আগামীকাল হবে রাতের 10টা, তারপরের দিন সকাল 10টায় আশুরার মিছিল। আলহামদুলিল্লাহ, আর এই ৩-৪ দিন ঠিকমতো একটু পর্যবেক্ষণ যদি আরও সুন্দরভাবে করা যায়, আলহামদুলিল্লাহ কিছু হবে না ইনশাল্লাহ, এটা আমাদের বিশ্বাস। এদিকে আশুরা উপলক্ষে ঢাকায় অনুষ্ঠেয় তাজিয়া মিছিলে যে কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি বা পটকা বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সিউল আহমেদ, এখন, ঢাকা। মৌসুমে সবজি থেকে মাছের বাজার প্রায় সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী, যেখানে প্রকারভেদে মাছের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। আর সরবরাহ কমায় সবজির দামও বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে মাংসের দর। বাজার ঘুরে আরও জানাচ্ছেন তাজফিহা উকরোজ। বৈরী আবহাওয়ার কারণে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা সমাগম কম, তবে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। ২ সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দরে কিনতে হচ্ছে মৌসুমি সবজি। বিক্রেতাদের দাবি, ঈদের পর বাজারে সরবরাহ কমে যাওয়ায় এই ঊর্ধ্বগতি। ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটি ও কাঁকরোলের দাম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ১০০ থেকে ১১০ টাকা। পেঁপে ৩০ টাকা কেজি, লাউ ৬০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, লতি ৫০ থেকে ৬০ টাকা কেজি, সেম দামই আছে, কিন্তু ২-৩টা পণ্যের দাম বাড়ছে। বর্ষাকাল থাকার কারণে সবকিছুর দাম বেশি, যেরকম বেগুন এগুলোর দামটা একটু বেশি। ধনে পাতাটা বেশ বেড়ে গেছে, এটা যেটা আগে ২০ টাকা দিয়ে ২৫০ গ্রাম পেতাম, এখন সেটা ১০০ গ্রামই ৪৪ টাকা।
মরিচের দামটা একটু বেশি লাগতেছে, আর তুলনামূলকভাবে পেঁয়াজের দাম ঠিক আছে, আলুর দামও কম। একই চিত্র মাছের বাজারেও। কারণ বাজারে প্রতি কেজি রুই 600 থেকে 800 টাকা, চাষের কই 200 থেকে 220 টাকায় কিনছেন ক্রেতারা, যা গত সপ্তাহের তুলনায় বেশ চড়া। দাম বর্তমানে অনেক বেশি। এই যে 1 কেজি 300-400 গ্রাম মাছ এটি বিক্রি করতে 2600-2700 টাকা কেজি। মাছের দাম একটু চড়া আজকে, আর বাজার পরিস্থিতি মুরগির দামও চড়া। এদিকে বাড়তি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের চাল। মিনিকেটের কেজি 78 থেকে 80 টাকা, আটাশ চাল 55 থেকে 58 টাকা, নাজির শাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। এই তিনটা যে চালের দাম অত্যাধিক বাড়ছে, কিন্তু এই টাইমে বাড়ার কথা না। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হন। বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়ায় হারবাং ইউনিয়নের গোয়ালমারা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা ঘটে। রাত 2:30টার দিকে বাসটিকে ক্রেনের সাহায্যে খাদ থেকে তোলা হয়। এ সময় বাসের জানালায় ঝুলন্ত এক যুবকের মরদেহ, নিচে ও চাপা পড়ে থাকা আরও এক যাত্রী মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পাবনায় বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত, 9 জন আহত হয়েছেন। সকালে সাথিয়া উপজেলার পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। ডেমু ট্রেনের খবর জানাতে চাই। কুমিল্লা থেকে স্বল্পআয়ের যাত্রীদের জন্য চালু হওয়া দ্রুতগতির ডেমু ট্রেনের সংকট কাটাতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। অযত্ন অবহেলায় বিকল হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। এদিকে এর আগে থেকেই কিন্তু কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর যেসব রুটে ট্রেনগুলো চলছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে। প্রায় 4 জোড়া ট্রেন বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের মানুষরা। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে মাসুদ আলমের, চলুন দেখে আসি। প্রথম দেখায় মেট্রো রেল মনে হলো এটি মূলত ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমু। দ্রুতগতির এই পরিবহন এখন লাকসামের লোকোশেডে পড়ে আছে অযত্ন অবহেলায়। খসে পড়ছে যন্ত্রাংশ। 3 কোচ ও 2 ইঞ্জিন বিশিষ্ট ডেমু ট্রেনটির পুরো শরীর জুড়ে শুধুই মরীচিকা। খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সিট, পাখা ও ইঞ্জিনের ভাঙ্গাচোরা অংশ। চলাচল বন্ধের মাত্র 6 বছরের মধ্যেই তদারকির অভাবে প্রায় 30 কোটি টাকা মূল্যের ডেমু ট্রেনটি ক্রমেই পরিণত হচ্ছে কঙ্কালে। 2012 সালে চীন থেকে আমদানি করা হয়েছিল 20টি ডেমু। খরচ হয় প্রায় 650 কোটি টাকা। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও 2020 সালে মাত্র 8 বছরেই বিকল হয়েছে প্রায় সবগুলো। কুমিল্লা অঞ্চলে চালু হওয়া 4 সেট ডেমুর সবই এখন অচল। ডেমুগুলো মেরামতের সক্ষমতা না থাকায় আবারও ভোগান্তিতে পড়েন এই অঞ্চলের যাত্রীরা। একটা ট্রেন মানে অনেকগুলো বাসের যাত্রী একবার নিয়ে যেতে পারতো, এখন সেই ডেমো ট্রেনগুলো বন্ধের কারণে তো আমাদের বাসমুখী হচ্ছে। আমাকে ইমার্জেন্সি যেতে হচ্ছে, তো আমি যদি এই লোকাল যে ডেমো ট্রেনগুলো থাকে ওগুলো যদি থাকতো তাহলে আমি ওই সুবিধাটা পেতাম। কুমিল্লা, নোয়াখালী ও কুমিল্লা চাঁদপুর রুটে 20 জোড়া ট্রেন এবং কুমিল্লা, ঢাকা ও কুমিল্লা চট্টগ্রাম রুটে 34 জোড়া ট্রেন সহ লোকাল ও আন্তনগর মিলিয়ে মোট ট্রেন ছিল 54 জোড়া। এর মধ্যে 5 বছরে বন্ধ হয় 18 জোড়া ট্রেন, যার মধ্যে ডেমু রয়েছে 4 জোড়া। বর্তমানে পূর্বাঞ্চলে আন্তনগর ও লোকাল মিলিয়ে মোট 36 জোড়া ট্রেন চলাচল করলেও তাতে 2/3 পূরণ হয়। বাকিরা বাধ্য হয়ে সড়ক পথ ব্যবহার করেন। গেল অর্থ বছরে পূর্বাঞ্চলের এই 4টি রুটে টিকিট বিক্রি হয় প্রায় 20 কোটি টাকার, আর চলতি অর্থ বছরের 10 মাসে বিক্রি হয়েছে প্রায় 18.5 কোটি টাকার টিকিট। রেলপথ এখনও স্বল্প আয়ের মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম, কিন্তু চাহিদার তুলনায় এই রুটগুলোতে রয়েছে ট্রেনের সংকট। যে কয়েকটি চলছে তাও ধুঁকছে লোকবল সংকটে। তবে যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেমু বন্ধে, তাই এসব রুটের যাত্রীদের ভোগান্তিও বেড়েছে কয়েক গুণ। অনেক লোকাল যাত্রীরা আন্তনগর ট্রেনে ভ্রমণ করতে পারে না, স্বল্প খরচে তারা ভ্রমণ করতে চায়। ডেমোগুলাতে যথেষ্ট আর্নিং ছিল আগে, এখন ভবিষ্যতে যদি গাড়ির ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করে তাহলে মোটামুটি যাত্রীর চাহিদা এটা কভার করবে। রেলওয়ে পূর্বাঞ্চলের করিডোর খ্যাত কুমিল্লায় এমনিতেই চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অপ্রতুল, তার উপর ডেমু বন্ধে সেই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। এই রোডে বিশাল থেকে বিশালে লাস্টে নষ্ট হয়েছে রে, বিশালে সেপ্টেম্বর থেকে এটা নষ্ট। কষ্ট করে অনেক সময় চাঁদপুরে প্রয়োজনে বাইরে উঠে যাইতে হয়, বুঝছেন। আমরা দেখি সমস্যা আছে, যাত্রীরা তো আরো সমস্যা।
তারপর রোডে তো কোনো ট্রেনে নাই, কুমিল্লা থেকে নোয়াখালীর দিকে ট্রেন নাই। ডেমোগুলো যদি পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় যে প্যাসেঞ্জারের যেই চাহিদা, এই চাহিদাটা পূরণ হবে এবং যাত্রীদের যেই মান উন্নয়ন এবং স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে গন্তব্যে পৌঁছানো, এটা আবার পুনরায় শুরু করা সম্ভব হবে। যথাযথ প্রযুক্তি জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় কুমিল্লার 4 সেট ডেমু মেরামতের চেষ্টাই করেনি মন্ত্রণালয়। তাই স্থায়ীভাবে অচল হয়ে কুমিল্লার লাকসাম ও চট্টগ্রামের লোকোশেডে পড়ে আছে ট্রেনগুলো। মাসুদ আলম, এখন, কুমিল্লা। উজ্জ্বল, আপনি জানেন টানা 7 দিন ধরে দাবানলে পুড়ছে তুরস্ক। এই অঞ্চলের পশ্চিমাঞ্চলে প্রাণ গেছে অন্তত 2 জনের এবং পরিস্থিতির অবনতিও কিন্তু হয়েছে গ্রিসে। দাবানলের প্রভাবে 5টি অঞ্চলের 4টি রাজ্যেই জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এর পাশাপাশি এথেন্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। বদলে গেছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমি প্রদেশের চেহারা। আগুনের লেলিহান শিখায় কমলা হলুদ রঙে ছেয়ে গেছে গোটা অঞ্চল, যেন কোনো সিনেমার দৃশ্য এটি। 7 দিন ধরে চলমান এই দাবানলের কারণ অনুসন্ধানে যখন তুরস্কের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাজেহাল দশা, তখন দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের দাবি করছে কুর্দি সমর্থিত একটি অখ্যাত সংগঠন চিলড্রেন অফ ফায়ার। যদিও মূল দাবানলের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দাবানল এখনও নিয়ন্ত্রণে না আসায় 50,000 বাসিন্দাকে ছড়িয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইজমির মেয়র চেমিল তুগে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু বলছে, হেলিকপ্টার ও বিমান থেকে ক্রমাগত পানি ছেটানো হলেও তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। বন্ধ রাখা হয়েছে ইজমি থেকে সেসমের পর্যটন এলাকাগুলোতে যাওয়ার সড়কপথ। আনাদোলু আরও নিশ্চিত করেছে, গেল বৃহস্পতিবার নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্টালিয়া এবং বৃহত্তম শহর ইস্তাম্বুলের বাইরের কয়েকটি বিস্তীর্ণ এলাকায়। দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে গ্রিসেও। শুক্রবার স্থানীয় সময় বিকেল থেকে রাজধানী এথেন্সের আশেপাশের এলাকার দাবানল সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় দমকল বিভাগ। 5টি রাজ্যে জারি হয়েছে উচ্চ দাবানল সতর্কতা। ক্যাটাগরি 4-এর ঝুঁকিতে থাকা এই অঞ্চলগুলো থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 5,000 বাসিন্দা ও পর্যটককে। এত দ্রুত দাবানলটি ছড়িয়ে পড়ছে যে এথেন্সের বিমানবন্দর থেকেও দেখা যাচ্ছে আগুনের ধোঁয়া। এছাড়াও দাবানল সতর্কতা জারি থাকায় চলতি মাসে ফসলের উচ্ছিষ্ট ও ক্ষেত পোড়ানো নিষিদ্ধ করেছে প্রশাসন। এদিকে প্রথম দফার পর দ্বিতীয় তাপপ্রবাহের প্রস্তুতি নিচ্ছে ইউরোপবাসী। প্রচণ্ড গরমে ইউরোপের বিভিন্ন দেশে এখনও পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। উত্তর গোলার্ধে বছরের উষ্ণতম মাস জুলাই আসার আগে যেভাবে স্পেন ও পর্তুগাল উষ্ণতম জুনের রেকর্ড ছাড়াচ্ছে, তাতে করে দ্বিতীয় ধাপে এই দাবদাহ আরও বেশি স্থায়িত্ব নিয়ে ফিরে এলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে শঙ্কায় ইউরোপের বাসিন্দারা। এমনকি কোথাও কোথাও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে হতে পারে কর্তৃপক্ষকে। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। ক্লাব বিশ্বকাপের পারফরমেন্স দিয়ে ঝলক দেখাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। 32 দল নিয়ে হয় এবারের আসরে গোলের দিক থেকেও এগিয়ে তারা। অন্যদিকে ততটাও পিছিয়ে নেই ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার ফুটবলাররাও। আরও জানাচ্ছেন রেজাল করিম। গোলের খেলা ফুটবল, যত আসর রয়েছে তার মধ্যে ক্লাব বিশ্বকাপকে এগিয়ে রাখলে ভুল হবে না। গোল সংখ্যার দিক থেকে ফিফা আয়োজিত সকল টুর্নামেন্টকে এরই মধ্যে ছাড়িয়ে গেছে এই আসর। আর ভুরি ভুরি গোলের বেশিরভাগই এসেছে ব্রাজিলিয়ান ফুটবলারদের পা থেকে। গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ 16 সব মিলিয়ে ব্রাজিলের ফুটবলাররা গোল করেছেন 24টি। সিলেসাও ফুটবলারদের পরেই অবস্থান আর্জেন্টিনার। তারা এই আসরে গোল করেছেন 19টি। 13 গোল করে এই তালিকায় 3 নম্বরে আছেন ইংল্যান্ডের ফুটবলাররা। পর্তুগাল ও ফ্রান্সের ফুটবলাররা যৌথভাবে 4 নম্বরে করেছেন 12টি করে গোল। 5 নম্বরে থাকা স্পেন ও জার্মানির ফুটবলারদের গোল সংখ্যা 9টি করে। সমষ্টিগতভাবে ব্রাজিল এগিয়ে থাকলেও ব্যক্তিগত গোলের সংখ্যায় আবার এগিয়ে আর্জেন্টিনা। আনহেল দি মারিয়ার করা 4 গোলই এখন পর্যন্ত সর্বোচ্চ। আর্জেন্টাইন তারকার পর অবশ্য যৌথভাবে 3 গোল করে লিস্টের 2-এ আছেন 12 জন ফুটবলার। যেহেতু দি মারিয়ার বেনফিকা এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তাই বেশ কয়েকজন ফুটবলারেরই তাকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ আছে। এদিকে ক্লাব বিশ্বকাপের আসরে সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল লিওনেল মেসির। তবে ইন্টার মায়ামির মতো দুর্বল দল নিয়ে
সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। মেসি কাজে লাগাতে না পারলেও এই রেকর্ডের মালিক হওয়ার সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসের। তবে এর জন্য ব্রাজিলিয়ান তারকাকে করতে হবে অসাধ্য সাধন, করতে হবে আরও 4 গোল। তাহলেই রোনালদোর 7 গোলের রেকর্ড ছাপিয়ে ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডে নিজের নাম উজ্জ্বল করবেন ভিনি। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন ঢাকা। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গণঅভ্যুত্থানে নিহত আহতদের নামে অনেক মামলার বাদী ভুয়া, ব্যক্তিগত শত্রুতার মামলা বাণিজ্যের অভিযোগ। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5ই আগস্ট। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হবে এটা আমার বিশ্বাস হয় না প্রথমে। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন জামায়াত আমির। মৌলিক সংস্কারের পরই নির্বাচন। রংপুরে 33 আসনে প্রার্থী ঘোষণা। যারা দৃশ্যমান সংস্কারের আগে নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য ভিন্ন বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের দাবি অযৌক্তিক। ভয়ের সংস্কৃতি নয়, গড়তে হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ। জুলাই পদযাত্রায় বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ। সীমান্ত হত্যা বন্ধে প্রত্যয়। মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মবের পেছনে 2 ভাইয়ের দ্বন্দ্ব। ব্রিফিংয়ে র্যাব প্রতিশোধ নিতে ভিডিও ছড়ায় মূল আসামি পরাণ। মূলত 2 ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে। 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।